মামা, আর কতদিন এইভাবে ব্যাচেলার কাটিয়ে দিবা তুমি? বয়স তো প্রায় 20 হয়ে গেছে, এখনো বিয়ে করো না? আমরা সবাই তো বিয়ে করে ফেলেছি। আর তুমি হোস্টেলে বসে বসে গিটার বাজাও, আর বন্ধুদেরকে নিয়ে ক্যান্টিনে বসে আড্ডা দাও। চাকরি তো করতে পারো। শালা, চাকরি বাকরি এইসব আমার দ্বারা সম্ভব না। আর চাকরি তো করব বিয়ের পর, যখন বউ আদর যত্ন করবে বেশি তখন। আর বাড়ি থেকেও তো কোনো কিছু বলে না। যদি বলতো পড়ালেখা বাদ দিয়ে চাকরি করে খাইতাম, তাহলে তো আমি কবেই অফিসে জয়েন করতাম। হ্যাঁ, আমি জানি তুমি কবে জয়েন করতে। তুমি তো এই সিনিয়র মেয়ে খাদিজার পেছনে পড়ে আছো। মেয়েটা এমনিতেই তোমার থেকে অনেক সিনিয়র, আবার তুমি ওই মেয়েটার পেছনে ঘুরঘুর করো। ঘোরাঘুরি করব না তো কি করব? পাত্তা তো দিচ্ছে না। পাত্তা দিলে তো সেই কবে আমি অফিসে জয়েন করতাম। হ্যাঁ, তোমার দর কতটুকু আমি জানি। কলেজের ক্যান্টিন আর ওই সিনিয়র মেয়ে খাদিজার পেছনে দৌড়াদৌড়ি করা, এটা ছাড়া আর তুমি কিছুই করতে পারবে না। আকাশ তার বন্ধু রাফির সাথে বসে বসে কথা বলতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার আম্মু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে তার আম্মু বলতে লাগলো, কি রে আকাশ, তুই ঠিক মতো লেখাপড়া করিস না কেন? লেখাপড়া ভালো লাগে না? গিয়ে চাকরি বাকরি করে খা। তোকে আর বসে বসে লেখাপড়া করাতে পারবো না। সারাদিন তো হোস্টেলে বসে থাকিস আর আমাদের টাকা দিয়ে চলাচল করিস। এখন নিজের টাকায় চলাচল কর। যতদিন তোমরা আমাকে বিয়ে না দিবে, ততদিন আমি নিজের টাকায় চলাচল করব না। সব তোমাদের টাকায় চলাচল করব। আর যেই দিন বিয়ে দিয়ে দিবে, ওই দিন সিদ্ধান্ত নিব চাকরি করব নাকি চাকরি করব না। তুই পারলে তোর বিয়ের কথাটা তোর আব্বুর সামনে এসে বলিস। আর আমার সাথে কেন বলতেছিস? আমি এসব কোনো কিছুই জানি না। তুই কবে বিয়ে করবি, কবে বিয়ে করবি না, এইসব বিষয়ে তুই তোর আব্বুর সাথে কথা বল। আকাশের আম্মু সাথে সাথে তার ফোনটা দিয়ে দিল আকাশের আব্বুর হাতে। এদিকে আকাশের আব্বু হাতে ফোনটা নিয়ে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই বাড়িতে আয়, এরপর তোর বিয়ে করাচ্ছি আমি। এখনো নিজে 1 টাকা রোজগার করতে পারে না, বেচালার হয়ে পড়ে আছে। আবার সেই ছেলে কিনা বলে বিয়ে করবি। তোর কপালে দেখ বউ জোটে কিনা। যেদিন তোর কপালে বউ জুটবে, ওই দিন আমাকে বলিস। বউ জুটবে না কেন? তোমরা যদি আমার জন্য মেয়ে দেখো তাহলে অবশ্যই বউ জুটবে। তোমরা কালকে থেকে মেয়ে দেখা শুরু করে দাও। আমি কয়েকদিন পর বাড়িতে আসতেছি। এই বলে আকাশ কলটা কেটে দিল, কারণ সে জানে সে যত কথা বলবে তত কথা বাড়বে। কলটা কেটে দিতেই আকাশের আব্বু আকাশের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমার ছেলে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে, তার জন্য মেয়ে খুঁজে দাও। সে তো এখনো ব্যাচেলার, আমাদের কাছ থেকে টাকা নিয়ে খায়। আবার যদি তাকে বিয়ে দেই তাহলে তো উল্টো আমরাই বিপদে পড়ে যাব। তখন তাকে খাওয়াবে কে আর তার বউকে খাওয়াবে কে? এইসব আমাদের দেখার বিষয় না, এইসব তারা দুজন দেখে নেবে। আমাদের দরকার হচ্ছে তাদেরকে বিয়ে পড়িয়ে দেওয়া। বিয়ে পড়িয়ে দিব, কাল থেকে মেয়ে দেখা শুরু করব। দেখি পাই কিনা আমার এই বেচালার ছেলের সাথে কোনো মেয়ে বিয়ে দেয় কিনা। এসব কথা বলতে বলতে আকাশের আব্বু ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন আকাশ বসে আছে ক্যান্টিনে। এমন সময় কলেজের সিনিয়র মেয়ে খাদিজা আসলো আর বলতে লাগলো, এই আকাশ, এদিকে আয় তো। তুই কলেজে এইসব কি বলতেছিস? সবাই আমাকে এইসব কি বলতেছে? আমি আবার কার কাছে কি বলেছি, আর আপনাকে আবার কে কি বলেছে শুনি? তুই নাকি বলেছিস তোর মতো একটা ব্যাচেলর ছেলেকে আমি বিয়ে করব। কলেজের প্রত্যেককে বলে বেড়াচ্ছে। তুই নাকি এই কথা কলেজের সবাইকে বলেছিস? হায় আল্লাহ, আমাকে উঠাইয়া নাও। যারা যারা এইসব মিথ্যা অপবাদ দিতেছে তাদের কপালে গজব লিখে দাও। দেখ, তোকে আমি ভালো করে চিনি, উল্টে নিবি না কিন্তু, এই বলে দিলাম। তুই আমার পেছনে অনেক ঘুরোঘুরি করেছিস, তোকে পাত্তা দিই নেই বলে তুই এইসব বলে বেড়াচ্ছিস, তাই না? একদম না। এইসব বলে আমার কি হবে? তোর অনেক কিছুই হবে। তুই আমার সাথে রিলেশনে জড়াতে পারবি এবং আমার কাছ থেকে টাকা নিতে পারবি।
আমার সাথে ঘুরোঘুরি করতে পারবি। আরও কিছু বলতে হবে নাকি? থাক, আর কিছু বলার দরকার নেই। বুঝে গেছি আপনাকে এইসব কে বলেছে। ওই মারিয়ার বাচ্চাকে আজকে আমি শেষ করেই ফেলবো। ওই মারিয়ার বাচ্চা আপনাকে এইসব বলেছে। এই বলে আকাশ ক্যান্টিন থেকে বের হয়ে চলে আসলো মারিয়ার কাছে। মারিয়া হচ্ছে আকাশের বেস্ট ফ্রেন্ড এবং সাথে খাদিজার বেস্ট ফ্রেন্ড। দুজনেরই বেস্ট ফ্রেন্ড হচ্ছে মারিয়া। একজনের কথা আরেকজনের কানে লাগিয়ে দেয়, আরেকজনের কথা আরেকজনের কানে লাগিয়ে দেয়। মারিয়া আকাশকে তার সামনে দেখে বলতে লাগলো, কিরে আকাশ, কেমন দিলাম? মারিয়া আপু তোকে কি বলেছে শুনি? মনে হয় তো অনেক আদর করে দিয়েছে তোর দুটা গালে, তাই না রে? মারিয়ার বাচ্চা, তুই প্রত্যেকটা দিন এইরকম একটা ঝামেলা করিস। আমি তোকে কতবার বলেছি তোকে আমি পছন্দ করি না, আর আমি এখনো ব্যাচেলার। তারপরেও তুই কেন খাদিজা আপুর সাথে আমারই ঝগড়া লাগিয়ে দিস? তোকে তো আমি বলেছি আমাকে বিয়ে করে ফেল, আর কোনো কিছু করতে হবে না। তোর যত খরচপাতি আছে আমি দিব, তবুও তুই না করিস না। হয় আমার সাথে রিলেশন কর, না হয় আমাকে বিয়ে কর। আচ্ছা ধর আমি তোকে বিয়ে করলাম, তাহলে তুই আমাকে কি দিবি শুনি? আমাকে 10 তলা বাড়ি আর কয়েক কোটি টাকা দিতে পারবি নাকি যে বিয়ে করার কথা বলতেছিস? তুই তো শ্বশুর বাড়ি থেকে রীতিমতো যৌতুক যাওয়া শুরু করেছিস। যেভাবে বলতেছিস ওইরকম বড় লোক না আমি, আর খাদিজা ও ওইরকম বড় লোক না যে তোকে ওইরকম সব কিছু দিতে পারবে তুই যাওয়ার আগেই। আমি তো তার কাছে কোনো কিছু চাই নাই, তুই কেন এরকম করিস? তার সাথে কেন আমার ঝগড়া লাগিয়ে দিস আগে এটা বল। আর একবার যদি আমার সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছিস তাহলে তোর চুল টেনে ছিঁড়ে ফেলবো, এই বলে দিলাম। আর যদি কখনো তোর মুখ থেকে এসব না শুনি? ঠিক আছে, আর কখনো শুনবি না। যা তাহলে এখন তোর জায়গায়। আকাশ ওইখান থেকে চলে আসলো আবার ক্যান্টিনে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর আকাশ তার বন্ধুদেরকে নিয়ে চলে আসলো কলেজের বাহিরে। কিরে, এখন যে বের হলি, এখন কোথায় যাবি? এখন তো নির্দিষ্ট একটা জায়গা সিলেক্ট করা হয় নাই যে ওই জায়গায় যাওয়া হবে। আর যেন কখনো তোর মুখ থেকে এসব না শুনি। আরে সামনের দিকে হাঁটতে থাক, সামনে একটা পার্ক আছে, ওই পার্কে যাব আমরা। আকাশ সবার সাথে কথা বলতে বলতে চলে আসলো সেই পার্কে। এইদিকে খাদিজা মারিয়ার কাছে এসে মারিয়ার মাথায় একটা চড় মেরে বলতে লাগলো, কিরে, তুই আমাদের মধ্যে ঝগড়া লাগানোর জন্য প্রত্যেকটা দিন এসব নানান বাহানা করিস, তাই না? তোকে তো মনে চাইতেছে গলার টিপে মেরে ফেলার জন্য। কি করব বল? আকাশকে কতবার করে বলছি একটা চাকরি করে একটা চাকরি করো, না হলে বউ পাবি না। তোর বন্ধুরা সবাই বিয়ে করে ফেলেছে আর সে এখনো বসে বসে খাচ্ছে। তুই সিনিয়র, তুই তাকে কিছু বলতে পারিস না নাকি? সে তো তোকে পছন্দ করে, তুই যদি তাকে বলিস তাহলে সে অবশ্যই মানা করবে না, চাকরি করতে যাবে। আচ্ছা, তুই তাই তো বলতেছিস, তাহলে এখন ফোন দে আর বলছে তাড়াতাড়ি কলেজে আসার জন্য। আমি তাকে কিছু বলবো। ঠিক আছে, আমি কল দিতেছি। এই আকাশ, খাদিজা বলতেছে তোকে এখনই কলেজে আসার জন্য। কি যেন বলবে তোকে, তাড়াতাড়ি কলেজে আয়, পরে কিন্তু অনেক বড় জিনিস মিস করে ফেলবি। কিছুক্ষণের মধ্যে কলেজে আসতেছি, তুই একটু ওয়েট কর। এই বলে আকাশ তার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে দৌড়ে চলে আসলো কলেজে। এসে দেখে সবাই বসে আছে গাছের নিচে। খাদিজার সামনে এসে হাঁপাতে লাগলো। এটা দেখে খাদিজা বলতে লাগলো, বাহ, আমার কথা শুনে তো দেখি দৌড়ে চলে এসেছো। এখন আমি যেটা বলবো সেটা শুনবে তো? তোমার প্রত্যেকটা কথা আমি শুনবো, বলো কি করতে হবে আমাকে? তেমন কিছু করতে হবে না, জাস্ট তুমি একটা চাকরি করো, চাকরি করার পরে আমাকে বিয়ে করতে পারবে। না, এটা হবে না। আগে আমি বিয়ে করব, এরপর চাকরি করব। এর আগে আমি কোনো কিছুই করব না। ঠিক আছে, তুমি যেহেতু আমার কথা মানবে না তাহলে আর কি করার। আমি আর তোমাকে পাত্তা দিব না।
এই তোরাও কথা বলবি না এই আকাশের সাথে। এই বলে খাদিজা তার বন্ধু বান্ধবীদেরকে নিয়ে ওইখান থেকে চলে গেল। এদিকে ইমন আকাশের কাছে এসে আকাশের মাথায় ঠাস করে একটা চড় মেরে বলতে লাগলো, শালা তুই অর্ধেক পথ আমাদেরকে হাঁটিয়ে নিয়ে এখন আবার চলে এসেছিস। মনে তো চাইতেছে তোকে মেরে হর্তা বানিয়ে ফেলি এখানে। হ্যাঁ, এটাই করে ফেল, তাহলে আমার জন্য খুবই ভালো হবে। সবাই একটু একটু করে নিয়ে যেতে পারবে আমাকে। একটা মেয়ের জন্য এইভাবে আর কতদিন থাকবি? বাসায় যা, গিয়ে পরিবার যে মেয়েটা পছন্দ করবে ওই মেয়েটাকে বিয়ে করে নিবি। ঠিক আছে, তোরা যেহেতু বলতেছিস তাহলে তো করতেই হবে। তোদের কথা কি আর ফেলতে পারবো? কখনো তোদের কথা ফেলতে পারি নাই, আর পারবো না। দেখি 2 থেকে 3 দিনের মধ্যে বাড়িতে যাব। বাড়িতে গিয়ে একটা বিয়ে করে এরপর চাকরি খোঁজার জন্য বের হব। এইসব বলতে বলতে আকাশ তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে চলে আসলো হোস্টেলে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আকাশ বসে আছে, এমন সময় একটা ফোন বেজে উঠল। তাকিয়ে দেখে তার আম্মু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলতে লাগলো, কি রে আকাশ, তুই কবে বাড়িতে ফিরবি? এই তো কালকে বা পরশুদিন বাড়িতে যাব। কেন, কি হয়েছে? তোর জন্য মেয়ে পছন্দ করে ফেলেছি। মেয়ের পরিবারও তোকে পছন্দ হয়েছে। বলেছে যে বিয়ের পর মেয়ের বাবা তোকে একটা চাকরি দেবে। মেয়ে এখনো পড়াশোনা করতেছে ঢাকা শহরে। ও আচ্ছা, ঠিক আছে, আমি কালকে দেখি বাড়িতে আসব। বাড়িতে এসে এরপরে কথাবার্তা বলবো তোমাদের সাথে। এখন তাহলে ফোনটা রাখি। এই বলে আকাশ কলটা কেটে দিল। কলটা কেটে দিয়ে বসে আছে, এমন সময় ইমন বলতে লাগলো, কিরে আকাশ, কালকে বাড়িতে যাবি নাকি? মেয়ে দেখেছে তোর পরিবার। হ্যাঁ, ভাবতেছি কালকে বাড়িতে যাব। মেয়ে দেখেছি বলতে একটা দেখে এসেছি। মেয়েটা নাকি ঢাকা শহরে পড়ালেখা করে। সেও মনে হয় কালকে বাড়িতে যাবে। বিয়ে করলে নাকি মেয়ের বাবা আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিবে। তাহলে তো খুব ভালোই হয়েছে, শ্বশুরের মেয়েও পেলি, আবার চাকরিও পেলি। কত সৌভাগ্য তোর। হ্যাঁ, ভাবতেছি এই মেয়েটাকে বিয়ে করলে মন্দ হয় না। কালকে সকাল সকাল বের হয়ে যাব। আমাকে ফজরের সময় তোরা একটু ডেকে দিস। এই বলে আকাশ রাতের খাওয়া দাওয়া করে সবার সাথে ঘুমিয়ে এসে পাড়ি জমালো। অন্যদিকে খাদিজা বসে আছে তার বিছানায়, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার আব্বু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে তার আব্বু বলতে লাগলো, খাদিজা, অনেকদিন পর একটা ভালো ছেলে পেয়েছি। আমরা হাতছাড়া করতে চাই না। তুই কালকেই চলে আয়। ছেলেটাও কালকে ঢাকা থেকে আসবে, পরে বিকালবেলা তোকে দেখতে আসবে। এত তাড়াহুড়ো করার কি ছিল? আরও কয়েকটা মাস যাইতো, এরপরে না হয় বিয়েটা করতাম। হ্যাঁ, কয়েকটা মাস গেলে তো তুই আবার একটা ছেলেকে নিয়ে পালিয়ে যাইতি। এইটার জন্য বলতেছিস। আর কয়েকটা মাস যাইতো, তোর হয়তো কোনো ছেলের সাথে চক্কর চলতেছে, তাই না রে? সত্যি করে বলবি কিন্তু। আরে না, আব্বু সামনে আমার পরীক্ষা তো, এটার জন্য বলেছিলাম আরও কয়েকটা মাস যাওয়ার পর সিদ্ধান্তটা নিতে। যেহেতু তোমরা কথাবার্তা বলে ফেলেছো, তাহলে আমি কালকে চলে আসবো সকালবেলা। এখন তাহলে ফোনটা রাখি। এই বলে খাদিজা কলটা কেটে দিয়ে ঘুমিয়ে এসে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে আসলো বাস কাউন্টারে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাস আসলো। বাসে উঠে পড়তে দেখতে পেল আকাশ বসে আছে একটা ছিটে। আকাশকে দেখে খাদিজা চলে আসলো আকাশের কাছে আর বলতে লাগলো, কিরে আকাশ, তুই বাড়িতে যাইতেছিস? আমাকে তো একবারও বললি না। হঠাৎ বাড়িতে যেতেছিস কেন? কোনো কিছু হয়েছে নাকি? হঠাৎ বাড়িতে যাইতেছি কারণটা হচ্ছে বাড়ি থেকে মেয়ে দেখেছে, তাদের পছন্দ হয়েছে, তাই আমিও চলে যাইতেছি। অনেক দিন তো ওয়েট করলাম, এখন আর ওয়েট করতে পারবো না। তোর জন্য অনেক ঘোরাঘুরি করেছি, কিন্তু তুই আমাকে পাত্তা দেস নাই। তোকে আমি বলেছিলাম না, যেদিন চাকরি পাবি ওই দিন আমার সামনে আসবি। এখন দেখ ভাগ্যের কি নির্মম পরিহাস, দুইজনের সেম অবস্থা। তো তোরও মেয়ে দেখছে আর আমারও ছেলে দেখছে। হ্যাঁ,
আমিও এটাই চিন্তা ভাবনা করতেছি। আচ্ছা যাই হোক, এখন এসব কথা বাদ। তোর আব্বু কি বলেছে? ছেলে কেমন আর কি পর্যন্ত লেখাপড়া করছে জানিস কিছু? এইসব কোনো কিছুই জানি না। আমাকে আব্বু বলেছে শুধু যে ঢাকায় লেখাপড়া করে, ব্যাস এতটুকুই, আর কোনো কিছু বলে নাই। এসব নিয়ে কথা বলতে বলতে দুজন চলে গেল যার যার বাড়িতে। আকাশ তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে কলিং বেল দিতে তার আম্মু সে দরজা খুলে দিল। আকাশকে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছিস, ভেতরে আয়, তোর জন্য সবাই অপেক্ষা করতেছে। আকাশ বাড়ির ভিতরে এসে তার রুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে নামতেই তার আব্বু বলতে লাগলো, কিরে দাঁড়িয়ে আসিস কেন আর লুঙ্গি পরে আসিস কেন? বিয়ে করতে যাবি নাকি? মেয়ে তো দেখে এসেছি, এখন তুই শুধু দেখবি, এরপর বিয়ে। যা প্যান্ট পরে আয়, আমরা এক্ষুনি রওনা দিব। আকাশ চলে গেল তার রুমে। রেডি হয়ে নিচে নামতে তার আব্বু আম্মুর সাথে মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। অন্যদিকে খাদিজা তার রুমে রেডি হয়ে বসে আছে। এমন সময় তার ছোট বোন এসে বলতে লাগলো, আপু, দুলাভাই কিন্তু অনেক হ্যান্ডসাম। আবার দেখো, তোমাকে দেখতে আসা আমাকে যাতে নিয়ে না যায়। আমু তো তোমার থেকেও কিউট। দরকার পড়লে নিয়ে যাক, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি চাই আরও কয়েকটা মাস পর বিয়ে করতে। তোর যদি এখন ইচ্ছা থাকে বিয়ে করার, তাহলে বিয়ে করতে পারিস, আমার কোনো আপত্তি নেই। আরে না, বড় বোনের আগে ছোট বোন বিয়ে করে কিভাবে? আগে তোমার বিয়েটা ফাইনাল হোক, এরপর না হয় আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে আসবো তোমাদের সামনে। তখন না হয় তোমরা আমার বয়ফ্রেন্ডকে দেখে তার পরিবারের সাথে কথাবার্তা বলে আমার বিয়ে ঠিক করে ফেলবে। কিন্তু আর একটা কথা হচ্ছে, আপু, তোমার হবু জামাই নাকি ব্যাচেলর। তুমি ব্যাচেলর ছেলের সাথে থাকবে কি করে? মানে কি বলতেছিস যে আমাকে দেখতে আসবে সে ব্যাচেলর, আর আব্বু আম্মু কি দেখে ওই ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে? এটা আমি কিভাবে জানবো? এটা আব্বু আম্মুকে না করে জিজ্ঞেস করবে, হয়তো ওরা চলে আসতেছে। তুমি নিচে গিয়ে জিজ্ঞেস করো, তাহলে জানতে পারবে কেন ব্যাচেলর ছেলের সাথে তোমার বিয়ে দিতেছে, আর ছেলেটাকে তারা চিনে নাকি। খাদিজা আর কোনো কথা না বলে ওইখান থেকে চলে গেল নিচে। এসে দেখে তার আব্বু আম্মু বসে আছে। খাদিজা তার আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু আম্মু, আমি এসব কি শুনতে চাই? তোমরা নাকি আমাকে একটা ব্যাচেলর ছেলের সাথে বিয়ে দিচ্ছ, যে ছেলে কিনা কাজ করে না, কোনো কিছু করে না, বাবার হোটেলে বসে খায়, সেই ছেলের সাথে নাকি আমার বিয়ে ঠিক করেছো? হ্যাঁ, সেই ছেলের সাথে বিয়ে ঠিক করেছি। কেন, তোর কি কোনো সমস্যা আছে নাকি সেই ছেলেকে বিয়ে করতে? সমস্যা থাকবে কেন? অবশ্যই সমস্যা আছে। তোমরা আমাকে সেই ছেলের সাথে বিয়ে দিচ্ছ, সেই ছেলে তো নিজেই বাবার টাকায় খাচ্ছে, আমাকে চালাবে কি করে? সে তোকে চালাবে কি করে এটা তার বিষয়ে তুই এত চিন্তা করতেছিস কেন? তোকে কি একবারও বলেছি এত চিন্তা করতে? ছেলেটা ভালো বলেই তো তার সাথে তোর বিয়ে দিতেছি। হ্যাঁ, ঠিক আছে, দিয়ে দাও। তবে আমি যদি সুখী না হই তাহলে চলে আসবো, কিন্তু তোমরা আমাকে বাধাও দিতে পারবে না, এই বলে দিলাম। ঠিক আছে, বাধা দিব না তোকে। এখন রুমে যা, ওরা হয়তো চলে এসেছে, কিছুক্ষণের মধ্যেই বাড়িতে আসবে। খাদিজা কোনো কথা না বলে ওইখান থেকে চলে গেল তার রুমে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর বাড়ির কলিং বেল বেজে উঠল। খাদিজার আম্মু গিয়ে দরজা খুলতেই দেখতে পেল আকাশের আব্বু আম্মু আর আকাশ দাঁড়িয়ে আছে। তাদের দেখে খাদিজার আম্মু সালাম দিয়ে ভিতরে নিয়ে আসলো। সবাই বসে আছে একসাথে। এমন সময় খাদিজাকে নিয়ে আসা হলো। খাদিজা চুপচাপ বসে আছে মাথা নিচু করে। এমন সময় আকাশের আম্মু বলতে লাগলো, খাদিজা, মাথাটা একটু উঁচু করে তাকাও তো আমাদের দিকে, আমার ছেলে তোমাকে একটু দেখবে। আকাশও অধিক আগ্রহ নিয়ে তাকিয়ে আছে খাদিজার দিকে। এইদিকে খাদিজা আকাশের দিকে তাকাতেই দুজন চমকে গেল। আকাশ খাদিজাকে দেখে বলে উঠল, খাদিজা আপু, আপনি এখানে? আমারও তো সেম কোশ্চেন। তুই এখানে কি করিস, আর আমাকে দেখার জন্য কে এসেছে? দেখার জন্য তো আমি এসেছি, কিন্তু তোমার সাথে যে বিয়ে ঠিক করেছে এটা আমি জানতাম না। এটা জানলে আগে কখনো আসতাম না। কি ব্যাপার আকাশ, তোমরা দুইজন একে অপরকে চিনো নাকি? হ্যাঁ চিনি আমি আর উনি। হ্যাঁ চিনি, আমি আর উনি একই ইউনিভার্সিটিতে পড়ালেখা করি। উনি আমার সিনিয়র আর আমি ওনার জুনিয়র। আমি ওনার পিছনে কত ঘোরাঘুরি করেছি, কিন্তু উনি আমাকে পাত্তা দেয় নাই। আজকে ঠিক দেখেন, আল্লাহ আপনার আর আমার জোড়া মিলিয়ে দিয়েছে। হ্যাঁ দেখেছি,
তবে আমার কিছু পার্সোনাল কথা আছে তোর সাথে। আমার রুমে চল। আব্বু আম্মু তোমরা বসে বসে কথা বলো, আমি কিছুক্ষণ পর আকাশকে নিয়ে নিচে আসতেছি। এরপর আমাদের সিদ্ধান্ত জানাবো বিয়ে হবে কি হবে না। ঠিক আছে, তোমরা দুজন যাও তাহলে উপরে, আমরা এখানে বসে আছি তোমাদের অপেক্ষায়। আকাশ খাদিজার সাথে চলে গেল উপরে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর খাদিজা বলতে লাগলো, তুই যে আমাকে বিয়ে করবি, তুই তো তোর নিজের খরচই চালাতে পারিস না, তাহলে আমার খরচ চালাবি কি করে বিয়ের পর? আমি তো বলে দিয়েছি বিয়ের পর আমি চাকরি খুঁজে নিব একটা, এরপরে অনায়াসে আমাদের সংসার চলতে পারবে। তোর কথা আমার বিশ্বাস হয় না, তুই মিথ্যা কথা বলতেছিস। তোকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, মারিয়াও বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তুই বুঝিস নাই। তুই যদি আমাকে বিয়ে করতে চাস তাহলে ওয়াদা করতে হবে যতদিন পর্যন্ত না তুই চাকরি পাবি ততদিন পর্যন্ত আমার শরীর স্পর্শ করতে পারবি না। ঠিক আছে, আমি কথা দিলাম যতদিন আমি ভালো একটা চাকরি না পাবো ততদিন আমি আপনার শরীর স্পর্শ করব না, তবে বিয়ে করতে হবে আমাকে। আমি তো আর বারণ করি নাই যে তোকে বিয়ে করব না, আমি তো বলেছি তোকে বিয়ে করব। বিয়ের 1 মাসের মধ্যে তুই যদি ভালো একটা চাকরি খুঁজে বের করতে না পারিস বা চাকরি না করিস তাহলে আমি তোকে ডিভোর্স দিয়ে দিব, বা তুই নিজের ইচ্ছায় ডিভোর্স দিবি। ঠিক আছে, বিয়ের 1 মাসের মধ্যে আমি একটা ভালো চাকরি খুঁজে বের করব, আর যদি না বের করতে পারি আপনারা আমাকে ডিভোর্স দিতে হবে না, আমি আপনাকে ডিভোর্স দিব। চলেন এখন নিচে যাই। এই বলে আকাশের খাদিজা চলে আসলো নিচে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর খাদিজা তার আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি এই বিয়েতে রাজি আছি, আপনারা চাইলে আজকেই বিয়েটা করিয়ে নিয়ে আমাকে আপনাদের সাথে নিয়ে যেতে পারেন। কি বলতেছিস এসব খাদিজা? আমরা ভাবছিলাম অনুষ্ঠান করে বিয়ে দেব, কিন্তু তুই হঠাৎ এই কথা বললি কেন? আমার বিয়েতে কোনো অনুষ্ঠান হবে না, কোনো অনুষ্ঠান করলে মনির বিয়েতে করবে, কারণ সে সবার ছোট। তার বিয়েতে অনুষ্ঠান করলে সবাই আনন্দ ফুর্তি করতে পারবো। ঠিক আছে, তুই যেভাবে চাইবি সেইভাবেই হবে। বেয়াই সাহেব, তাহলে কাজী ডেকে নিয়ে আসি আর আপনারা বসেন। আর খাদিজার মা, তুমি রান্না বসিয়ে দাও। আর খাদিজা, তুই এক কাজ কর, হালকা পাতলা রান্না করা হয়েছে এইগুলো ওদেরকে খেতে দে, তোর আম্মু রান্না করতে থাকুক। হ্যাঁ। এই বলে খাদিজার আব্বু ওইখান থেকে চলে গেল বাহিরে। কাজী ডেকে নিয়ে চলে আসলো বাসায়, সাথে মিষ্টি নিয়ে এসেছে। দুপুরের মধ্যে তাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। এইদিকে আকাশ মনির সাথে কথাবার্তা বলতেছে। এমন সময় মনি বলতে লাগলো, দুলা ভাই, আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে তাহলে আমাকে দিয়ে দেন, আমি তার সাথে রিলেশন করব। অন্য কারোর সাথে রিলেশন করার দরকার নেই, আমি আছি কেন? তুমি আর তোমার বোন তো একই, তুমি চাইলে আমার সাথে রিলেশন করতে পারো অন্য কারোর সাথে রিলেশনে না গিয়ে। আপনি আপুকে বিয়ে করে ফেলছেন, তাই আপনার সাথে রিলেশনে যেতে পারবো না। আরে সমস্যা নাই, বিয়ে করেছি তো কি হয়েছে, তোমার বোন না জানলেই তো চলবে। আকাশ আর মনি এইসব কথা বলতেছে। এমন সময় খাদিজা চলে আসলো রুমের ভিতরে। আকাশের গালে ঠাস করে চর মেরে বলতে লাগলো, তুই তো একটা ক্যারেক্টার লুজ, তোকে বিয়ে করে অনেক বড় ভুল কাজ করেছি। আর মনি তোকে শেষবারের মতো বলে দিতেছি, এই ক্যারেক্টার লুজের সাথে কোনো কথা বলবি না। আরে আপু, দুলাভাই তো আমার সাথে মজা করছিল, আর আমিও তো দুলাভাইয়ের সাথে মজা করছিলাম। তুমি সিরিয়াসলি নাও কেন সব কিছু? এরকমভাবে সিরিয়াসলি সব কিছু নিলে কিন্তু তোমার সংসারে আগুন জ্বলবে। জ্বলতে থাকুক, তারপরেও তুই এই লুচ্চা ছেলের সাথে কথা বলবি না। আর আকাশ, তোকে আমি কি বলেছি মনে আছে? 1 মাস মানে 1 মাস, আজকে থেকে শুরু হবে। 1 মাস গোনা, মনে রাখিস। আর তুই নিচে যা, এখানে থাকার দরকার নেই, নিচে গিয়ে সবার সাথে বসে কথা বল। আকাশ গালে হাত দিয়ে চলে গেল নিচে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যা 7টায় খাদিজাকে নিয়ে আকাশ তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। দীর্ঘ 2 ঘন্টা পর চলে আসলো আকাশদের বাড়িতে। বাড়ির ভিতরে প্রবেশ করে কিছুক্ষণ রেস্ট করে আকাশ খাদিজাকে নিয়ে চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে আছে খাদিজা। এমন সময় আকাশ এসে খাদিজার সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, আমি কি বিছানায় ঘুমাবো নাকি নিচে ঘুমাতে হবে আমার? নিচে পর্যাপ্ত পরিমাণের জায়গা আছে, নিচে ঘুমাবেন এখন থেকে। উপরে আগামী 1 মাস ঘুমাতে পারবেন না। ঠিক আছে, এখন থেকে না হয় নিচে ঘুমাবো। রাত 11টা। খাদিজা আর আকাশ বসে আছে নিচে। এমন সময় আকাশের আব্বু বলতে লাগলো, আকাশ, বিয়ে তো করিয়ে দিয়েছি,
এখন অন্তত একটা চাকরি খুঁজে বের কর। চাকরি খুঁজে বের করে চাকরি করতে থাক, আর তুই তোর বউকে নিয়ে সুখে থাক। ঠিক আছে আব্বু, আমি কালকে থেকে না হয় কাজে যাব, দেখি কি হয়। আকাশ এইসব চিন্তাভাবনা করতেছে এমন সময় আকাশের আম্মু আকাশকে নিয়ে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, বৌমাকে নিয়ে রুমে যা। খাদিজা, রুমে যাও, অনেক রাত হয়েছে। ঠিক আছে আম্মু, যাইতেছি। আকাশ আর খাদিজা চলে গেল রুমে। আকাশ নিচে বিছানা করে শুয়ে পড়ল। এদিকে খাদিজা বিছানায় শুয়ে আছে। এমন সময় খাদিজা আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি চাইলে বিছানায় এসে ঘুমাতে পারেন, তবে আমাকে স্পর্শ করবেন না, এই বলে দিলাম। না থাক, আপনি উপরে ঘুমান, আমি নিচে ঘুমাতে পারবো। আমার অভ্যস্ত আছে উপরে ঘুমানোর। খাদিজা আকাশকে জোরাজুরি করলো না। এইদিকে আকাশ ঘুমিতে সে পাড়ি জমালো। অন্যদিকে খাদিজা চুপচাপ বিছানায় শুয়ে আছে, কোলবালিশ জড়িয়ে ধরে আর মনে মনে বলতে লাগলো, হে আল্লাহ, আপনি তো আয় বরকতের মালিক, আপনি কিছু একটা করে দেন আমার স্বামীকে। খাদিজা এসব চিন্তাভাবনা করতে করতে ঘুমের দেশে পাড়ি জমালো। রাত প্রায় 3টা। আকাশের হঠাৎ ঘুম ভেঙে গেল। আকাশ নিচ থেকে উঠে দাঁড়াতেই বুঝতে পারল তার পুরো শরীরটা ব্যথা করতেছে। এটা দেখে আকাশ বলতে লাগলো, ইস, অনেক দিন পর নিচে ঘুমানোর কারণে পুরো শরীর ব্যথা হয়ে গেছে। এইসব বলতে বলতে আকাশ চলে আসলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে অজু করে এসে বিছানায় বসতেই খাদিজার ঘুমটা ভেঙে গেল। ঘুমু ঘুমু চোখে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি এত রাতে ঘুম থেকে উঠে গেছেন? হঠাৎ ঘুমটা ভেঙে গেছে, এটার জন্য ঘুম থেকে উঠে গেছি। আপনি ঘুমিয়ে থাকেন, আর আপনার ঘুমের ডিস্টার্ব করার জন্য সরি। এই বলে আকাশ বিছানা থেকে উঠে চলে আসলো আলমারি কাছে। আলমারিটা খুলে একটা জায়নামাজ বের করে এক সাইডে বিছিয়ে নামাজ আদায় করতে লাগলো আকাশ। এটা দেখে খাদিজা বিছানা থেকে উঠে চলে আসলো ওয়াশরুমে। অজু করে আকাশের সাথে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজটা আদায় করে দুজন পাশাপাশি বসে আছে। এমন সময় খাদিজা বলতে লাগলো, আপনার জন্য কফি বানিয়ে আনি, আপনি বসেন এখানে। এই বলে খাদিজা চলে গেল নিচে। বেশ কিছুক্ষণ পর দুজনের জন্য কফি বানিয়ে নিয়ে চলে আসলো উপরে। আকাশের হাতে কফি দিয়ে দিল। দুজন পাশাপাশি বসে কফি খাইতেছে। এমন সময় আকাশ বলতে লাগলো, আপনি কি আমাকে সত্যি ছেড়ে চলে যাবেন যদি 1 মাসের ভিতরে চাকরি জোগাড় না করতে পারি? সত্যি আপনাকে ছেড়ে চলে যাব। আপনি যত তাড়াতাড়ি পারেন ভালো একটা চাকরি খুঁজে বের করবেন। আর আমি চিন্তা ভাবনা করতেছি যে এই সপ্তাহ এইখানে থেকে পরে চলে যাব হোস্টেলে। আপনি যদি চাকরি পান তাহলে আমাকে ফোন দিয়ে বলবেন, আমি আবার বাড়িতে চলে আসব। তবে আমি পড়ালেখা কন্টিনিউ করতে চাই। আপনি কি পারবেন না আমার পড়ালেখা কন্টিনিউ করিয়ে নিতে? খাদিজার কথা শুনে আকাশ চুপ হয়ে রইল। এইদিকে খাদিজা আকাশের দিকে তাকাতে দেখতে পেল আকাশ মাথা নিচু করে বসে আছে। এটা দেখে খাদিজা বলতে লাগলো, আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আমি পরীক্ষার পর আর পড়ালেখা করব না, পরে চাকরি করব। আপনি যদি ভালো একটা চাকরি পান তাহলে পড়ালেখা করব, আর যদি ভালো চাকরি না পান, সামান্য মাত্র বেতন, তাহলে আমি নিজেই চাকরি করব, প্লাস শুধু পরীক্ষা দিব গিয়ে। ঠিক আছে, এখন তাহলে ঘুমান আপনি। সকাল হলে আমি কয়েকটা জায়গায় গিয়ে ইন্টারভিউ দিয়ে আসবো। কয়েকটা জায়গায় খোঁজ নিয়েছি। ও আচ্ছা, আপনি ঘুমান, আমি আপনাকে সকাল 7টার সময় ডেকে দিব। এখন আর আমার ঘুম আসবে না, আপনি ঘুমিয়ে পড়েন। খাদিজা আকাশকে আর কিছু বলল না, ঘুমের দেশে পাড়ি জমালো। এইদিকে আকাশ খাদিজার মুখের দিকে তাকিয়ে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বন্ধু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে আকাশের বন্ধু মারুফ বলতে লাগলো, কিরে আকাশ, এত রাতে তুই লাইনে? বিয়ে করে ফেলেছিস নাকি যে এত রাতে লাইনে আছিস? না রে, বিয়ে করি নাই, চাকরির জন্য নিয়োগ খুঁজতেছি। আমার 1 মাসের মধ্যে একটা জরুরি চাকরির প্রয়োজন। চাকরিটা আমার লাগবেই। তোর চেনা পরিচিত কেউ আছে যে আমাকে ভালো একটা চাকরি দিতে পারবে? আমি তো চাকরি দিতে পারবো না। সকাল হোক, এরপর আমি আমার চাচার সাথে কথা বলে দেখি। ওনার তো কোম্পানি আছে, ওনার কোম্পানিতে কোনো পদে তোকে দেওয়া যায় কি না। ঠিক আছে মামা, একটু দেখিস। আর একটা কথা, যার পিছনে এতদিন ঘোরাঘুরি করেছিলাম তাকেই বিয়ে করে ফেলেছি আমি গতকালকে। মানে
তুই কার কথা বলতেছিস? একটু ভালো করে বুঝিয়ে বলবি? মানে বলতে চাইতেছি যে আমি খাদিজাকে বিয়ে করে ফেলেছি, পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছে। ও আচ্ছা, তাহলে তো খুব ভালো খবর। আল্লাহ হয়তো তোদের দুইজনের বন্ধন এক লিখেছিল, এটার জন্য তোরা দুইজন একসাথে হয়েছিস। রে, আমারও তাই মনে হয়, কারণ আমি এতদিন অনেক ঘোরাঘুরি করেছি, আজকে তাকে পেয়ে গেলাম। আচ্ছা, কালকে আমি তোকে জানিয়ে দিব। তুইও দেখ আরো কোথাও চাকরির ইন্টারভিউ দেওয়া যায় কিনা। আকাশ তার বন্ধুর সাথে আরও কিছুক্ষণ কথা বলল। দেখতে দেখতে সকাল হয়ে আসলো। সকাল 4টা। আকাশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তার কাজের সন্ধানে বের হয়ে পড়ল। কয়েকটা অফিসে গিয়ে ইন্টারভিউ দিতে দিতে দুপুর হয়ে গেল। দুপুর 2টা। আকাশ হোটেলে বসে বসে খাবার খাইতেছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বন্ধু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে বলতে লাগলো, আকাশ, তুই কোথায় আছিস রে? এখনই আরমান গ্রুপ অফ কোম্পানিতে চলে আয়। তোর চাকরির ব্যাপারে কথা বলেছি, আশা করি তোর চাকরি হয়ে যাবে। এখানে তাড়াতাড়ি আয়। ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি, তুই একটু ওয়েট কর। এই বলে আকাশ খাবার ফেলে রেখে টাকা দিয়ে একটা রিক্সা নিয়ে চলে গেল। আরমান গ্রুপ অফ কোম্পানির সামনে গিয়ে দেখে মারুফ দাঁড়িয়ে আছে। মারুফকে দেখে আকাশ বলতে লাগলো, বন্ধু, তোর চাচা কি বলেছে? আমার চাকরি হবে তো এই অফিসে নাকি হবে না? চাচা তো বলেছে তোর চাকরি হয়ে যাবে। চাচা যা যা বলবে তাই উত্তর দিবি, আশা করি সত্যি উত্তর দিস, মিথ্যা কথা বলিস না কিন্তু। ঠিক আছে, মিথ্যা কথা বলবো না। এখন চল তাহলে ভিতরে যাওয়া যাক। এই বলে দুজন চলে আসলো ভিতরে। মারুফ তার চাচার সাথে আকাশের পরিচয় করিয়ে দিল। আকাশকে যতগুলো প্রশ্ন করেছে সবগুলো প্রশ্নের উত্তর দিল আকাশ। ঠিক আছে, তুমি এখন বাসায় চলে যাও। আর তোমার কাগজে তো নাম্বার আছে, তাই না? জি স্যার, নাম্বার দেওয়া আছে। রাতে আমি তোমাকে জানিয়ে দেব তোমাকে কাজে রাখবো নাকি রাখবো না। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। এখন তাহলে যাই আমি। আকাশ সালাম দিয়ে চলে আসলো বাহিরে। আকাশকে বাহিরে আসতে দেখে মারুফ বলতে লাগলো, কিরে আকাশ, চাকরি কি কনফার্ম হয়েছে নাকি? কি বলেছে পরে জানাবে? বললো তো রাতে জানাবে। চাকরি কনফার্ম করবে না কি করবে না। আরে শালা, একটু ধৈর্য ধর, এত অধৈর্য হলে চলবে নাকি? ধৈর্য তো ধরেই আছি, দেখি রাতে কি জানায় তোর চাচা। আচ্ছা যা তাহলে তুই, আমার একটা কাজ আছে। আর রাতের বেলা যখন তোকে জানাবে তখন আমাকে একটা ফোন দিয়ে বলিস চাকরি হয়েছে নাকি হয় নাই। ঠিক আছে, আমি তাহলে এখন বাসায় গেলাম। এই বলে আকাশ চলে গেল বাসায়। এইদিকে মারুফ চলে আসলো তার চাচার কেবিনে। মারুফকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মারু, তোর বন্ধু কি কালকে রাতে বিয়ে করেছে? এটা কি সত্যি? কালকে সে বিয়ে করেছে, পারিবারিকভাবে বিয়ে হয়েছে। কেন চাকরি হবে না? কেন চাকরি হবে না? নাকি এখানে তার হবে না কেন? এত ভালো একটা স্টুডেন্ট আর তার চাকরি হবে না এখানে? কি বলিস তুই? আপনি তো বললেন রাতে জানাবে, তাই আর কি জিজ্ঞেস করলাম। রাতে তো আপনি না করে দিতে পারেন, তাই জিজ্ঞেস করেছি। আর সে অন্য কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছে, এমনও হতে পারে ওইখানে চাকরি হয়ে যাবে। আপনি তাকে ফোন দিয়ে বলে দেন কালকে থেকে অফিসে আসার জন্য। ঠিক আছে, আমি এখনই ফোন দিয়ে বলে দিতেছি। আর তুই কি কাজ করবি নাকি করবি না? কি করবি না? সামনে আমাদের পরীক্ষার পর ভাবতেছি অফিসে জয়েন করব। ঠিক আছে, তাহলে পরীক্ষার পর জয়েন করিস। আর লামিয়ার সাথে তোর বিয়েটা ঠিক করে ফেলবো ভাবতেছি। তোর কোনো সমস্যা হবে নাকি? হ্যাঁ, আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইছি না। আর লামিয়ার তো বয়স হয় নাই এখনো, ও 18 হোক, এর পর না হয় বিয়ে করা যাবে। তুই একটু তার সাথে সময় কাটা, না হলে তো সে অন্য ছেলেদের সাথে কথা বলবে, আবার পালিয়ে যাইতে পারে। আমার একটা মাত্র মেয়ে, আমি তাকে তোর সাথেই সুখে দেখতে চাই। আমি ওর সাথে প্রতিদিন কথা বলি, আপনি চিন্তা করবেন না। এখন তাহলে আমি যাই, বিকাল হয়ে যাইতেছে।
আপনি আকাশকে ফোন দিয়ে বলে দিন যে চাকরি কনফার্ম হয়ে গেছে। মারুফ চলে গেল। এদিকে আকাশ অফিস থেকে সোজা চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসতেই আকাশের আম্মু খাবার দিতে লাগলো আর বলতে লাগলো, কি রে আকাশ, চাকরির জন্য তো ইন্টারভিউ দিয়ে আসলি, ওরা কি বলেছে, চাকরি হবে কি? আকাশ দিয়ে কিছু বলতে যাবে এমন সময় অপরিচিত নাম্বার থেকে একটা কল আসলো। আকাশ কলটা রিসিভ করতেই ওপাশ থেকে আরমান বলতে লাগলো, হ্যালো আকাশ, আমি আরমান গ্রুপ অফ কোম্পানি থেকে বলতেছি। তোমার চাকরি হয়ে গেছে। কালকে থেকে তুমি আমার অফিসে আসবে, আর তোমার বেতন 40,000 ধরা হয়েছে। যদি ভালো করে কাজ করো তাহলে তোমার বেতন আরও বাড়িয়ে দেওয়া হবে। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি মনোযোগ দিয়ে কাজ করব প্রত্যেকটা। আপনি নিশ্চিন্তে থাকেন। ঠিক আছে, কালকে অফিসে এসে সবার আগে আমার সাথে দেখা করবে। ঠিক আছে স্যার, কালকে আমি আপনার সাথে দেখা করব। এই বলে আকাশ কলটা কেটে দিল। কলটা কেটে দিয়ে তার আম্মুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আম্মু, আমার চাকরি হয়ে গেছে, ইয়াহু! এখন আমিও চাকরি করব। আকাশ এসব কথাবার্তা বলতেছে এমন সময় খাদিজা আসলো আর বলতে লাগলো, কি হয়েছে আম্মু? আকাশ এত জোরে চিৎকার করে উঠলো কেন? দেখো পাগল ছেলে কি করতেছে, চাকরি হয়েছে বলে আমাকে পাগল বানিয়ে ফেলতেছে। আকাশের চাকরি হয়েছে বলে খাদিজা অনেকটা খুশি হলো। আকাশ খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর খাদিজাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমার তো চাকরি হয়েছে, এখন কি আমি আপনাকে স্পর্শ করতে পারবো নাকি এখনো পারবো না? পারবেন, তবে আমি যখন বলবো তখন আমার শরীর স্পর্শ করবেন, এর আগে না। ঠিক আছে, আপনি যখন বলবেন তখনই আপনার শরীর স্পর্শ করব, এর আগে না। এখন আমি একটু বাইরে বের হব, আপনি কি আমার সাথে যাবেন ঘুরতে? যাব, কিছুক্ষণ অপেক্ষা করেন, আমি রেডি হচ্ছি। আর আপনি এখানে বসে থাকেন, কোথাও যাবেন না কিন্তু। আকাশ বসে রইল। এইদিকে খাদিজা আকাশের সামনে ড্রেস চেঞ্জ করতেছে। এমন সময় আকাশ হুট করে বিছানা থেকে উঠে পিছন থেকে খাদিজাকে জড়িয়ে ধরে খাদিজার ঘাড়ে তিলের উপর একটা আলতো করে চুমু দিয়ে দিল। খাদিজা ব্যথায় উপ করে বলতে লাগলো, আকাশ, ব্যথা পাচ্ছি, কামড় দাও কেন? ব্যথা তো পাবেই, আর কামড় দিব এমনিতেই। তোমার ঘাড়ে তিল আছে, এটা আমাকে অনেক আকর্ষণ করেছে, তাই কামড় দিয়েছি। তাই বলে এত জোরে কামড় দিবে? আর এখন বাইরে বের হব দুজন, আর তুমি এখন রোম্যান্স করতেছো আমার সাথে। সরি, আসলে নিজেকে সামলাতে পারি নাই। তুমি রেডি হয়ে নাও, আমিও রেডি হচ্ছি। এই বলে আকাশ খাদিজার কাছ থেকে কিছুটা দূরে চলে আসলো। আকাশও খাদিজা রেডি হয়ে চলে আসলো নিচে। এমন সময় আকাশের আম্মু বলতে লাগলো, আকাশ, এই নে, এই টাকাগুলো নিয়ে যা। বৌমাকে তো কিছু দিতে পারি নাই, যেহেতু বাহিরে যাচ্ছিস কিছু কিনে দিস বৌমাকে। আমার কিছু লাগবে না আম্মু, আকাশ চলো যাই এখন। আকাশ খাদিজাকে নিয়ে চলে আসলো একটা পার্কে। দুজন বসে বসে বাদাম খাইতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে মারুফ ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে মারুফ বলতে লাগলো, আকাশ, তুই কি পার্কে এসেছিস ভাবিকে নিয়ে, আর একটা গাছের নিচে বসে বাদাম খাচ্ছিস? কিন্তু তুই জানলি কি করে? তুই এসেছিস নাকি পার্কে? তোরা বস, আমরা আসতেছি। আকাশ আর খাদিজা বসে রইল। বেশ কিছুক্ষণ পর মারুফ আসলো। আকাশের পাশে বসে খাদিজাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাবি এখন কেমন লাগে? আকাশ তো আপনার পেছনে অনেক ঘোরঘোর করেছিল, কিন্তু আপনি তো তাকে পাত্তা দেন নাই। এখন তো ঠিকই আকাশকেই বিয়ে করতে হলো। ভাগ্যে হয়তো আকাশ লেখা ছিল, তাই আকাশকে পেয়েছি। আকাশ লেখা না থাকলে কি আর আকাশকে পাইতাম? এটাও কথা। আচ্ছা যাই হোক, আকাশ বিয়ে তো করেছিস, আবার নতুন চাকরি পেয়েছিস, ট্রিট দিবি না নাকি? অবশ্যই দিব, প্রথম মাসের বেতন পেয়ে এরপর তোদেরকে ট্রিট দিব, চিন্তা করিস না। সবাই মিলে একসাথে আড্ডা দিতে লাগলো। আড্ডা দিতে দিতে কখন যে রাত হয়ে গেছে খেয়াল নেই কারোর। আকাশ খাদিজাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, খাদিজা, রাত তো হয়েছে, এখন চলো বাড়িতে যাই, নাকি আজকে চিন্তা ভাবনা করেছো এখানে থাকবে? বাসায় যাব, চলো।
আকাশ খাদিজার জন্য ফুচকা প্যাকেট করে নিয়ে চলে আসলো বাসায়। খাদিজা তার শাশুড়ি মায়ের সাথে বসে বসে ফুচকা খাইতেছে। এইদিকে আকাশ তার আব্বুর সাথে কথা বলতে লাগলো। এমন সময় আকাশের আম্মু বলতে লাগলো, আকাশ, রান্না করে রেখেছি, খাওয়া দাওয়া করে রুমে গিয়ে ঘুমা। কাল থেকে আবার অফিসে যাবি। দেরি করে গেলে পরে চাকরি থেকে বের করে দেবে। আম্মু, আমার জন্য খাবার রেডি করো। আকাশের আম্মু সবার জন্য খাবার রেডি করে সাজিয়ে রাখলো। এইদিকে সবাই খাবার খেয়ে রুমে চলে গেল। আকাশ খাদিজাকে নিয়ে বিছানায় শুয়ে আছে। এমন সময় খাদিজা বলতে লাগলো, কি ব্যাপার, আপনি এখনো আমাকে আপনার বুকের মাঝে জড়িয়ে নিয়ে ঘুমাচ্ছেন না কেন? এমনিতেই আপনি তো অনুমতি দেন নাই, তাই আপনাকে নিয়ে ঘুমাচ্ছি না। ও আচ্ছা, অনুমতি দিতে হবে বউকে ছোঁয়ার, তাই না? আর অনুমতি না দিলে কি জোর করে ধরা যায় না ওই সময়ের মতো? ধরা যায়, কিন্তু আবার আপনি যদি মাইন্ড করেন তাই ধরি নাই। ও আচ্ছা, আমি মাইন্ড করব এটা বলতে চাচ্ছেন? আমি মাইন্ড করব না, আমার বর আমাকে স্পর্শ করবে, আমি মাইন্ড করব কেন? আপনি ধরেন। আকাশ খাদিজাকে তার বুকের মাঝে লুকিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। ফজরের আজানের শব্দে ঘুম ভেঙে গেল দুজনের। এইদিকে আকাশ খাদিজাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, জান, একটু আদর করি তোমাকে, অনেক আদর করতে ইচ্ছা করতেছে। আচ্ছা, তবে হ্যাঁ, ব্যথা দিবে না কিন্তু, ব্যথা দিলে তোমার খবর আছে। আচ্ছা, ব্যথা দিব না, তুমি নিশ্চিন্তে থাকো। আকাশ আস্তে আস্তে খাদিজার ঠোঁটজোড়া চুষতে লাগলো। বাকিটা ইতিহাস। পরের দিন সকাল 7টা। আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে অফিসের দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো অফিসে। কেবিনের ভিতর বসে আছে। এমন সময় একটা মেয়ে আসলো। আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার আপনাকে ডাকতেছে, বলছে যে এখনই তার কেবিনে যাওয়ার জন্য। যাইতেছি, আপনি যান। আকাশ ওইখান থেকে চলে আসলো তার বসের কেবিনের সামনে। দরজাটা হালকা খুলে ভিতরে উকি দিয়ে বলতে লাগলো, স্যার, ভিতরে আসতে পারি? হ্যাঁ আকাশ, ভিতরে আসো। তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তোমাকে এই প্রজেক্টের দায়িত্ব দেওয়া হয়েছে, যেটা বুঝবে না। তুমি এই মরিয়মের কাছ থেকে বিষয়টা বুঝে নেবে। আশা করি কাজটা ভালোভাবে করবে তুমি। স্যার, এত বড় কাজ দিতেছেন, আমি পারবো না। আপনি আমাকে ছোট কাজ দেন, ছোট কাজ করতে থাকি, আস্তে আস্তে বড় কাজে যাব। আকাশ এইসব কথাবার্তা বলতেছে তার বসের সাথে। এমন সময় তার বস আবারও বলতে লাগলো, না আকাশ, তোমাকে এই কাজটা করতেই হবে। তুমি এই কাজটা করো। 1 মাস সময় আছে তোমার হাতে। আসতে দেরি করেছো, দেখো ভুল হলে আমি তো আছি, আবার মরিয়ম আছে, সে তোমাকে বুঝিয়ে দিবে। ঠিক আছে স্যার, আপনি যেহেতু এত বড় দায়িত্ব দিয়েছেন, আমি অবশ্যই খুব ভালোভাবে কাজটা করব। আকাশ তার বসের কাছ থেকে ফাইলটা নিয়ে চলে আসলো তার কেবিনে। এমন সময় আকাশ বলতে লাগলো, আচ্ছা রবিন ভাই, আপনি এই অফিসে কতদিন হয়েছে এসেছেন? বেশি দিন হয় নাই, এই তো 6 মাসের মতো হবে এসেছি। কেন, কি হয়েছে? তেমন কিছু হয় নাই, এমনিতেই আর কি জিজ্ঞেস করলাম। আমাকে এত বড় একটা কাজ দিয়েছে, আপনাদের সাহায্য লাগবে। অবশ্যই সাহায্য করব। তুমি একা একা করতে থাকো, যেটা পারবেন ওইটা জিজ্ঞেস করবে, আমি এবং বাকি সবাই সমাধান করে দিব। আকাশ চুপচাপ কাজ করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর আকাশে কেবিনের ভিতর প্রবেশ করলো মরিয়ম। মরিয়ম হচ্ছে অফিসের বসের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। মরিয়ম আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিস্টার আকাশ, আপনার কি কোথাও সমস্যা হচ্ছে? সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন। ঠিক আছে, সমস্যা হলে আমি অবশ্যই আপনাকে জানাবো। এখন আর কোনো সমস্যা নেই, আমি আস্তে আস্তে করতেছি। মরিয়ম এইসব কথাবার্তা বলতেছে। এমন সময় আকাশের ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখে তার আম্মু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে খাদিজা বলতে লাগলো, আকাশ সন্ধ্যায় বাসায় আসার সময় আমার জন্য কিছু নিয়ে আসবে কিন্তু, আর দুপুরে খাওয়া দাওয়া করে নিবে। ঠিক আছে, এখন ফোন রাখলাম, একটা কাজে বিজি আছি। এই বলে আকাশ কলটা কেটে দিতেই মরিয়ম আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি আপনার আম্মুর সাথে এভাবে কথা বলেন নাকি? হ্যাঁ আচ্ছা, আপনি তাহলে যান, আমি কাজ করি।
মরিয়ম ওইখান থেকে চলে আসলো। দেখতে দেখতে দুপুর হয়ে আসলো। দুপুর 2টা। আকাশ ক্যান্টিনে বসে খাবার খাইতেছে। এমন সময় আকাশের পাশে এসে বসলো মরিয়ম। এটা দেখে রবিন বলতে লাগলো, আরে ম্যাডাম, আপনি বসের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে আমাদের সাথে এসে খাবার খাচ্ছেন। আগে তো কখনো খাবার খান নাই, কিন্তু আজকে হঠাৎ। কেন, তোমাদের সাথে খাবার খেলে কি কোনো অসুবিধা আছে নাকি? অসুবিধা থাকলে বলতে পারো। না ম্যাডাম, অসুবিধা নেই। অসুবিধা থাকলে অবশ্যই বলতাম। আকাশ চুপচাপ খাবার খাইতেছে। এইদিকে মরিয়ম আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ বিষয়টা খেয়াল করলো, কিন্তু কোনো কিছু বলল না। বেশ কিছুক্ষণ যাওয়ার পর রবিন আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ ম্যাডামের বিষয়টা আমার কাছে ভালো লাগে নাই। আমি 5 থেকে 6 মাস ধরে এখানে কাজ করতেছি। আগে কখনো এমনটা হয় নাই। আজকে হঠাৎ তুমি আসাতে এমনটা হয়েছে। ভাই, আমি এসব জানি না। আর উনি আমার কাছে আসলো, কোনো সমস্যা নেই, কারণ আমার বউ আছে। বেশি দিন হয় নাই আমি বিয়ে করেছি। ও আচ্ছা, তাহলে তুমি বিবাহিত? এটা মনে হয় ম্যাডাম জানে না। যদি জানতো তাহলে তোমার পেছনে ঘোর ঘোর করতো না। তবে তুমি এখন কাউকে কোনো কিছু বললো না। সবাই জানে যে তুমি অবিবাহিত, এটাই জানা থাকুক সবার। আকাশ আর রবিন খাওয়া দাওয়া করে দুজন দুজনের কেবিনে চলে গেল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যা 6টা। আকাশ তার বসের সাথে কথাবার্তা বলে চলে আসলো বাহিরে। হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাইতেছে। এমন সময় খাদিজা কথা মনে পড়ে গেল। আকাশ আশেপাশে তাকিয়ে দেখে একটা ফুচকার দোকান আছে। 50 টাকার ফুচকা কিনে নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই খাদিজা এসে দরজা খুলে দিল আর বলতে লাগলো, আমার জন্য কিনেছো? এই নাও, তোমার জন্য ফুচকা দিয়ে আসলাম। আসার সময় আর কোনো কিছু পাই নাই। বেশি ভালো করেছো, এখন ভেতরে আসো। আকাশ বাড়ির ভিতরে ঢুকে তার আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে চলে আসলো রুমে। ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে মরিয়ম কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে মরিয়ম বলতে লাগলো, কি করো আকাশ? আর ফাইল তুমি কি সাথে নিয়ে গেছো? এই তো ম্যাডাম বসে আছি, আর ফাইল আমি সাথে নিয়ে চলে এসেছি। রাতে কিছু কাজ সেরে ফেলবো। কিছু বলবেন নাকি এখন? না, কিছু বলবো না, এমনিতেই কল দিছিলাম আর কি। আচ্ছা, রাখলাম তাহলে এখন। এসব কথাবার্তা বলতেছে। এমন সময় রুমের ভিতর প্রবেশ করলো খাদিজা। আকাশকে কারোর সাথে কথা বলতে দেখে চুপচাপ আকাশের পাশে গিয়ে বসলো আর আকাশের মাথায় হাত বুলাতে লাগলো। আকাশের কথা শেষ হতেই খাদিজা আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এবার আকাশকে কল দিয়েছিল এই সময়? স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কল দিয়েছিল, জিজ্ঞেস করতেছে ফাইল নিয়ে এসেছে কিনা। ও আচ্ছা, এখন কাজ করবে নাকি? হ্যাঁ, এখন একটু কাজ করব। তোমার কাজ না থাকলে বসে থাকো এখানে। আকাশ কাজ করতেছে আর খাদিজা চুপচাপ বসে বসে দেখতেছে। বেশ কিছুক্ষণ দেখার পর আকাশ খাদিজাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমার জন্য খাবার নিয়ে আসো, ক্ষুধা লাগছে তো। খাদিজা আকাশের জন্য খাবার নিয়ে আসলো। আকাশ খাবার খাইতেছে আর খাদিজাকে উদ্দেশ্য করে বলল, তোমার আরও কিছু লাগবে নাকি? লাগলে বলতে পারো। আমার কাছে অল্প কিছু টাকা আছে, আমি ওই টাকা দিয়ে এখন কিছু এনে দেই। না, এখন কিছু লাগবে না। মাস শেষ হয় নাই, শেষ হোক, তারপরে তুমি বেতন পাবে, তখন না হয় কিছু কিনে আনা যাবে। আকাশ খাদিজার সাথে এসব টুকটাক কথা বলতেছে। এমন সময় খাদিজা বলতে লাগলো, এত বেশি পাগলামি করার দরকার নেই। পিচ্চি যেটা বলেছি সেটাই হবে। চুপচাপ খাবার খেয়ে নাও। খাবার খেয়ে এরপরে যা ইচ্ছা তাই করো। আকাশ খাওয়া দাওয়া করে নিল। খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। এমন সময় রুমের ভিতর প্রবেশ করলো তার আম্মু আর বলতে লাগলো, কি রে আকাশ, কি করিস? বেশি ব্যস্ত নাকি? না আম্মু, বেশি ব্যস্ত না। কিছু বলবে নাকি? আকাশ, তুই একটু খাদিজাকে নিয়ে তাদের বাড়ি থেকে ঘুরে আসলে খুব ভালো হতো। তুই যেতে পারবি নাকি আমি খাদিজাকে তাদের বাসায় দিয়ে আসবো? আম্মু, আমি তো নতুন অফিসে জয়েন করেছি। এখন যদি অফিস বন্ধ করি তাহলে তো আমার চাকরিটা চলে যাবে।
আমার চাকরিটা চলে গেলে পরে আবার চাকরি খুঁজতে হবে। তুমি এক কাজ করো, খাদিজাকে তাদের বাসায় দিয়ে আইসো। ঠিক আছে খাদিজা, তুমি রেডি হয়ে থেকো, আমি তোমাকে কালকে বাসায় পৌঁছে দিয়ে আসবো। আমি এখন বাসায় যাব না। বৃহস্পতিবার সন্ধ্যায় আকাশকে নিয়ে আমাদের বাসায় যাব। শুক্রবারে সন্ধ্যায় আবার চলে আসব। তখন তো আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এটাও করতে পারো আকাশ। খাদিজার কথা বলতো, তুই বৃহস্পতিবার খাদিজাকে নিয়ে তাদের বাসায় যাবি, শুক্রবার বিকেলে আবার চলে আসবি। ঠিক আছে আম্মু, যেহেতু তোমরা সবাই জোরাজোরি করতেছো, তাহলে আমি অবশ্যই বৃহস্পতিবারে যাব খাদিজাদের বাসায়। আকাশের আম্মু আরও কিছুক্ষণ কথা বলে চলে আসলো বাইরে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর আকাশ বলতে লাগলো, খাদিজা, আমি তোমাকে কালকে সকালে তোমাদের বাসায় দিয়ে আসব। বৃহস্পতিবারের সন্ধ্যায় না হয় আমি তোমাদের বাসায় চলে যাব। আমি বলেছি না একবার বৃহস্পতিবারে যাব, তার মানে একেবারে বৃহস্পতিবারেই যাব। কাজ শেষ হলে এখন ঘুমাও। আকাশ খাদিজাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে ঘুমেতে সে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে নিচে নামতে যাবে। এমন সময় খাদিজা আকাশের হাতটা ধরে বলতে লাগলো, একটু আদর দিয়ে যাও। আকাশ মুচকি একটা হাসি দিয়ে খাদিজার কপালে 2টা চুমু দিয়ে চলে আসলো নিচে। তার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে সোজা চলে আসলো বাইরে। একটা রিক্সা নিয়ে অফিসের দিকে রওনা দিল। প্রায় 10 মিনিট পর চলে আসলো অফিসে। ভিতরে প্রবেশ করতে যাবে এমন সময় দারোয়ান বলতে লাগলো, ঠিক আছে। এই বলে আকাশ ওইখান থেকে চলে আসলো মরিয়মের কেবিনে। এসে দেখে মরিয়ম বসে বসে কাজ করতেছে। আকাশকে দেখে বলতে লাগলো, আরে আকাশ, আজকে তুমি তাড়াতাড়ি চলে এসেছো, যাক ভালো হয়েছে। ভিতরে এসে বসো, তোমার সাথে এই ফাইলের কাজটা নিয়ে জরুরি কিছু কথা বলবো। আকাশ কেবিনের ভিতরে বসে ফাইলটা ধরে মরিয়মের সাথে কথা বলতে লাগলো। এইদিকে মরিয়ম বারবার আকাশের কাছে যাইতেছে, আকাশও দূরে যাইতেছে, কারণ সে বুঝতে পারছে মরিয়ম হয়তো তাকে পছন্দ করে ফেলেছে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর মরিয়ম বলতে লাগলো, আকাশ, তুমি কি বিবাহিত নাকি এখনো বিয়ে করো নাই? হ্যাঁ, আমি বিবাহিত। কেন, আপনি জানেন না আমি যে বিবাহিত? মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা আমার একদম পছন্দ না। সত্যি করে বলো, তুমি বিবাহিত নাকি অবিবাহিত? আমি সত্যি বিবাহিত। এই যে দেখেন, এটা হচ্ছে আমার বউ। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আপনাকে আমাদের বাসায় একদিন দাওয়াত দিতে পারি। দাওয়াত দিলে আপনি অবশ্যই দেখতে পারবেন তাকে। ও আচ্ছা, আমি যা চিন্তা ভাবনা করছিলাম এই সব কিছুই ভুল। আকাশ আর কোনো কিছু না বলে ওইখান থেকে চলে আসলো তার কেবিনে। চুপচাপ বসে আছে আকাশ। এমন সময় মরিয়ম বলতে লাগলো, আকাশ স্যার তোমাকে ডাকতেছে, বলছে যে এখনই তার কেবিনে যাওয়ার জন্য। আকাশ মাথা নেড়ে চলে আসলো তার বসের কেবিনে। ভিতরে প্রবেশ করতে আকাশের বস আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, ফাইলের কাজ কতটুকু সম্পূর্ণ হয়েছে আমাকে একটু দেখাও তো, আমি দেখি ফাইলের কাজ ঠিকঠাক আছে নাকি। স্যার, সকালবেলা আমি ফাইল দেখছি, আকাশ একদম ঠিকঠাক কাজ করতেছে। তারপরও আপনি একবার দেখে নিলে খুবই ভালো হতো। আপনারা দুজনই কথা বলেন, আমি আকাশের কেবিন থেকে তার ফাইলটা নিয়ে আসতেছি। এই বলে মরিয়ম চলে গেল আকাশের কেবিনে। এদিকে আকাশ চুপচাপ তার বসের সাথে টুকটাক কথা বলতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অপরিচিত একটা নম্বর। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে বলতে লাগলো, কিরে আকাশ, কেমন আছিস? শুভ বলতেছি। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এতদিন পর তুই কোথায় থেকে বের হলি, আর এখন কোথায় আছিস তুই? এই তো 2 দিন হলো দেশে এসেছি। সন্ধ্যা আগে যাকে দেখা করব, সব বন্ধু বান্ধব মিলে। ঠিক আছে, আমি তো এখন অফিসে আছি, সন্ধ্যায় দেখা করব সবাই। এ বলে আকাশ কলটা কেটে দিয়ে তার বসের কাছে ফাইলটা বুঝিয়ে দেওয়ার পর আকাশ আবার চলে আসলো তার কেবিনে। বসে বসে কাজ করতে লাগলো। দেখতে দেখতে দুপুর হয়ে আসলো। দুপুর 2টা। আকাশ আর রবিন খাবার খাচ্ছে। এমন সময় রবিন বলতে লাগলো,
কি ব্যাপার আকাশ, আজকে কি মরিয়ম ম্যাডামের সাথে কথা বলো নাই নাকি? ম্যাডামের মুখটা দেখলাম ফ্যাকাশে হয়ে আছে। ম্যাডামকে আজকে জানিয়ে দিয়েছি আমি যে বিবাহিত, তাই ম্যাডামের মুখ ফ্যাকাশে হয়ে আছে। ও আচ্ছা, এটার জন্য তো ম্যাডাম আজকে বেশি কথা বলে নাই। হুম। আকাশ খাওয়া দাওয়া শেষ করে আবারও তার কেবিনে এসে কাজ করতে লাগলো। কাজ শেষ করে সন্ধ্যায় বাসায় ফিরে আকাশ বলতে লাগলো, খাদিজা, আমি বাহিরে বের হব। বিদেশ থেকে আমার এক বন্ধু এসেছে, আজকে তাদের সাথে একটু আড্ডা দিব। ও আচ্ছা, ঠিক আছে, যাও তাহলে, তবে তাড়াতাড়ি আসবে কিন্তু। আকাশ তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ওইখান থেকে চলে আসলো বাইরে। 3 রাস্তার মোড়ে আসতেই দেখতে পেল তার সকল বন্ধু বান্ধব বসে আছে। আকাশকে দেখে শুভ জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, কেমন আছিস বন্ধু? অনেকদিন পর তোর সাথে দেখা হয়েছে। এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বস এখানে, সবাই মিলে আজকে আড্ডা দিব অনেকক্ষণ। আকাশ তার বন্ধু বান্ধবের পাশে বসে পড়ল। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর সবাই বলতে লাগলো, হ্যাঁ, আমিও চিন্তা ভাবনা করতেছি যে খুব তাড়াতাড়ি বিয়েটা করব। দেখি মনের মতো একজনকে পাইলেই বিয়েটা করে ফেলবো। শুভ তার বন্ধু বান্ধবের সাথে এসব কথা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর আকাশ বলতে লাগলো, আমি এখন বাসায় যাই রে, রাত অনেক হয়েছে, 11টা বেজে গেছে। এখন বাসায় না গেলে পরে আর বাড়িতে ঢুকতে পারবো না। তার মানে তুইও বিয়ে করে ফেলেছিস? যাক, তোরা সবাই মিঙ্গেল হয়ে গেছিস আর আমি এখনো সিঙ্গেল আছি। এটার জন্যই তো বললাম তুইও তাড়াতাড়ি বিয়ে করে ফেল। আকাশ তার বন্ধু বান্ধবের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই খাদিজা এসে দরজা খুলে দিল। আকাশ সোজা চলে গেল তার রুমে। দুজন বিছানায় শুয়ে আছে। এমন সময় খাদিজা বলতে লাগলো, আমি খুব তাড়াতাড়ি বেবি নিয়ে নিব ভাবতেছি, একা একা আর ভালো লাগে না। ঠিক আছে, যেহেতু তুমি সিদ্ধান্ত নিয়েছো তাহলে তো আনতেই হবে। এই বলে আকাশ খাদিজাকে আদর করতে লাগলো। আদর করতে করতে রাত পার হয়ে সকাল হলো। সকালে দুজনেই একসাথে গোসল করে আকাশ অফিসের জন্য রেডি হয়ে চলে আসলো নিচে। হালকা পাতলা খাওয়া দাওয়া করে অফিসের দিকে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর চলে আসলো অফিসে। আজকে বৃহস্পতিবার, কাজের চাপ কিছুটা কম। আকাশ তাড়াতাড়ি কাজ শেষ করে তার বসের কাছ থেকে ছুটি নিয়ে চলে আসলো বাসায়। বিকেলবেলা আকাশ খাদিজাকে নিয়ে বের হলো তাদের বাড়িতে যাবে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো খাদিজাদের বাসায়। কলিং বেল দিতেই খাদিজার আম্মু এসে দরজা খুলে দিল আর বলতে লাগলো, আরে আকাশ, ভেতরে আসো বাবা, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম সারাদিন। আকাশ আর খাদিজা বাড়ির ভিতরে চলে গেল। বেশ কিছুক্ষণ গল্প করে খাদিজা আকাশকে নিয়ে চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় খাদিজা আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি এখানে বসো, আমি আসতেছি। এই বলে খাদিজা আকাশকে তার রুমে রেখে চলে গেল নিচে। বেশ কিছুক্ষণ পর খাদিজা আকাশের জন্য পিঠা নিয়ে রুমের ভিতরে প্রবেশ করলো। দেখতে দেখতে এইভাবে কেটে গেল 2টি দিন। শুক্রবার বিকেলে আকাশ চলে আসলো তাদের বাসায়। পরের দিন সকালে আকাশ আবার অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। দেখতে দেখতে কেটে গেল 4টি মাস। আকাশ বসে আছে। এমন সময় খাদিজা আসলো আর বলতে লাগলো, আকাশ, একটা খুশির সংবাদ আছে, আমি প্রেগন্যান্ট। খাদিজার মুখে এই কথা শুনে আকাশ বিছানা থেকে উঠে খাদিজাকে কোলে তুলে নিয়ে ঘুরতে লাগলো। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর আকাশ বলতে লাগলো, আমি আজকে অনেক খুশি। তুমি আজকে আমার কাছে যা চাইবে আমি আজকে তোমাকে তাই দিব। বলো কি চাও তুমি আমার কাছে? আমি বেশি কিছু চাই না, তুমি এখন আমাকে কেয়ার করো, আমি এটাই চাই। আকাশ চলে আসলো নিচে। খাবার নিয়ে সোজা চলে আসলো উপরে। খাদিজাকে নিজের হাতে খাবার খাইয়ে দিল আর বলতে লাগলো, আজকে থেকে তোমাকে কোনো কিছুই করতে হবে না, সকল কাজ এখন থেকে আমি করব। এই বলে আকাশ খাদিজাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে দেশে পাড়ি জমালো। পরের দিন সকালে আকাশ খাদিজাকে আবার খাবার খাইয়ে দিয়ে চলে আসলো অফিসে। দুপুরে খাবার খাচ্ছে। এমন সময় আকাশের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে খাদিজা কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে খাদিজা বলতে লাগলো, খাবার খেয়েছো আকাশ, নাকি বাড়ি থেকে পাঠাবো খাবার? হ্যাঁ, খাবার খেয়েছি, চিন্তা করো না আমার জন্য। তুমি খাবার খেয়ে নাও, দুপুর হয়ে এসেছে, আমি কিছুক্ষণের মধ্যে চলে আসব।
অল্প একটু কাজ বাকি রয়েছে, কাজটা শেষ করে এরপরেই চলে আসবো। এই বলে আকাশ কলটা কেটে দিয়ে তাড়াতাড়ি খাবার খেয়ে চলে আসে তার কেবিনে। আকাশ তাড়াতাড়ি কাজ শেষ করে চলে আসলো বাসায়। খাদিজার পাশে বসে দুজন একে অপরকে গল্প করতে লাগলো। এমন সময় আকাশের রুমের ভিতর প্রবেশ করলো আকাশের আম্মু আর বলতে লাগলো, খাদিজা অসুস্থ নাকি? না আম্মু, খাদিজা অসুস্থ না, খাদিজা প্রেগনেন্ট। এটার জন্য আমি তাকে বলেছি বেশি নিচে না নামার জন্য। আকাশ এইসব কথাবার্তা বলতেছে তার আম্মু সাথে। আকাশের আম্মু শুনে তো মহা খুশি। সবাই খাদিজার সেবা যত্ন করতে লাগলো। দেখতে দেখতে রাত হয়ে আসলো। আকাশ খাদিজাকে জড়িয়ে ধরে ঘুমিতে সে পাড়ি জমালো। পরের দিন আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলো অফিসে। এভাবে আকাশ আর খাদিজার দিনগুলো কাটতে লাগলো। এভাবে কেটে গেল আরও 2 মাস। এখন খাদিজার 6 মাস চলতেছে। খাদিজার আব্বু আম্মু এবং আকাশের আব্বু আম্মুর সাথে আকাশ সবাই খাদিজার খেয়াল রাখতেছে। রাতে আকাশ আর খাদিজা শুয়ে আছে বিছানায়। এমন সময় আকাশ বলতে লাগলো, আচ্ছা খাদিজা, আমাদের মেয়ে হবে নাকি ছেলে হবে? আমার তো মনে হয় দুইটাই হবে। হ্যাঁ, এটা হলে তো আরো বেশি ভালো হবে। এসব কথাবার্তা বলতেছে খাদিজার সাথে। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হলো। আকাশ সকালের খাওয়া দাওয়া করে চলে আসলো অফিসে। কেবিনে বসে কাজ করতেছে। এমন সময় পাশের কেবিন থেকে রবিন বলতে লাগলো, আকাশ, কি ব্যাপার? এখন দেখি তুমি সবসময় হাসি খুশি থাকো। আগে তো এরকম হাসি খুশি থাকতে না। হ্যাঁ, এখন হাসি খুশি থাকার আরেকটা কারণ আছে। কারণ হলো আমার বউ প্রেগনেন্ট। এটার জন্য আরেকটা কারণ আছে। আকাশ এসব কথাবার্তা বলতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে বাড়ি থেকে কল দিয়েছি। কলটা রিসিভ করতে খাদিজা বলতে লাগলো, সন্ধ্যায় আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে এসো। এখন এসব খাওয়া যাবে না, এখন ফল খাইতে হবে বেশি করে। আজকেই খাবো, আর খাবো না। ঠিক আছে। আকাশ এসব কথাবার্তা বলতেছে। কথাবার্তা শেষ করে আকাশ চলে আসলো সন্ধ্যায়। বাইরে খাদিজার জন্য ফুচকা নিয়ে চলে আসলো বাসায়। দুজন খাওয়া দাওয়া শেষ করে গল্প করতে লাগলো। দেখতে দেখতে এইভাবে কেটে গেল আরও 3টি মাস। আজকে খাদিজাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সবাই অপেক্ষা করছে অপারেশন থিয়েটারের বাইরে। বেশ কিছুক্ষণ পর দুজন নার্স 2টা বেবি নিয়ে এসে আকাশের হাতে দিয়ে বলতে লাগলো। আকাশ নার্সের কথা শুনে অবাক হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর নার্স আরেকটা বেবি দিয়ে দিল। সবাই খুশি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর খাদিজাকে কেবিনে শিফট করা হলো। সবাই বসে আছে খাদিজার কেবিনে। এমন সময় খাদিজার জ্ঞান ফিরল। খাদিজা আকাশের একটা হাত ধরে বলতে লাগলো, আকাশ, আমার বেবি কোথায়? আমি আমার বেবিদের দেখব। এই নাও তোমার বেবি। খাদিজা তো মহা খুশি তার 3টা বেবি পেয়ে। আকাশ খাদিজাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, খাদিজা, সামনের বছর না হয় আবার নিয়ে নিব। যেহেতু এইবার 3 জন হয়েছে, সামনের বছর 4 জন হবে। খুব শীঘ্রই একটা ফুটবল টিম বানাতে পারবো। বেটার শখ কত, আমি আর নিতে পারবো না। 2 ছেলে আর 1 মেয়ে হয়েছে, এটা নিয়ে খুশি থাকো। আবার নেওয়ার কথা বললে তোমার খবর আছে, বলে দিলাম। হি 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 হি। আকাশ আর খাদিজা দুজনেই হাসতে লাগলো। তাদের সুখী জীবন এখানেই সমাপ্ত করলাম। আপনারা সবাই দোয়া করবেন তাদের জন্য, যাতে তারা সুস্থ থাকে এবং ভালো থাকে। আল্লাহ হাফেজ।